প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। তোমরা সবাই ভালো আছো তো? আমি তোমাদের পড়াচ্ছিলাম ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স। ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সে ফ্যাক্টর মার্কেট নামের যে চ্যাপ্টারটি ছিল সেটি আমরা গত ক্লাসে শেষ করেছি। আজ আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটি চ্যাপ্টার, পারফেক্ট অ্যান্ড ইমপারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট অ্যান্ড ইমপারফেক্ট কম্পিটিশন এই চ্যাপ্টারটির কিছু প্রাথমিক ধারণা তোমরা প্রথম বর্ষে পেয়েছ। আমরা এখানে আজ এটির উপরে বিস্তারিত আলোচনা করব। পারফেক্ট অ্যান্ড ইমপারফেক্ট কম্পিটিশন এই অধ্যায়ের যে টপিকটি আজ আমরা পড়ব সেটি হচ্ছে শর্ট অ্যান্ড লং রান ইকুইলিব্রিয়াম অফ ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি আন্ডার পারফেক্ট কম্পিটিশন। এখানে আমরা ইকুইলিব্রিয়াম দেখার আগে এখানে ব্যবহৃত বিভিন্ন টার্মগুলো একটু আলোচনা করে নিই। প্রথমে আমাদের যে টার্মটি আসছে সেটি হচ্ছে শর্ট রান বা স্বল্পমেয়াদ। স্বল্পমেয়াদ বা শর্ট রান বলতে আমরা বলছি যেখানে ফার্ম কর্তৃক ব্যবহৃত উপকরণগুলোর মধ্যে কমপক্ষে একটি উপকরণ স্থির থাকে, সেই সময় মেয়াদকে স্বল্পকাল বলে। আমরা এভাবেও বলতে পারি স্বল্পকাল বলতে এমন সময় মেয়াদ বোঝায় যখন ফার্ম উৎপাদনের পরিমাণ পরিবর্তন করতে পারে, তবে উৎপাদনে ব্যবহৃত সব উপাদানের পরিবর্তন করতে পারে না। কমপক্ষে একটি উপাদান অপরিবর্তিত থাকে, অর্থাৎ ফার্মের হাতে যে উপকরণগুলো আছে আগে থেকেই সেগুলো ব্যবহার করে তারা উৎপাদনের পরিমাণ পরিবর্তন করতে পারে। অর্থাৎ ফার্মগুলো পরিবর্তনীয় উপকরণের পরিবর্তন করে উৎপাদন পরিবর্তন করতে পারলেও স্থির উপকরণ পরিবর্তন করতে পারে না। আর সেজন্যই দেখা যায় যে ফার্মগুলোকে স্বল্পকালে স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচ দুটোই বহন করতে হয়। এরপর যেটি আসছে আমাদের সেটি হচ্ছে লং রান। লং রান বা দীর্ঘকাল হলো সেই সময় মেয়াদ যখন নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে সকল উপকরণই পরিবর্তনযোগ্য। অর্থাৎ দীর্ঘকালে একটি ফার্ম উৎপাদনের পরিবর্তন করতে পারে, তেমনি উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত সব উপকরণই তারা এখানে পরিবর্তন করতে পারে। দীর্ঘকালে ফার্মের কোনো স্থির উপকরণ থাকে না, সব এখানেই উপাদানই এখানে পরিবর্তনযোগ্য। আর এজন্যই দীর্ঘকালে দেখা যায় যে ফার্মের কোনো স্থির খরচ নেই, বরঞ্চ সব খরচই পরিবর্তনীয়। এখানে একটি জিনিস বিশেষভাবে উল্লেখযোগ্য যে আমরা যে এখানে স্বল্পকাল বা দীর্ঘকাল বলছি সেটি কিন্তু কোনো সুনির্দিষ্ট সময় বা ক্যালেন্ডারিক সময় নয়, বরঞ্চ নতুন একটি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সময়ের ভিত্তিতেই কিন্তু এই স্বল্পকাল বা দীর্ঘকাল সময়টি নির্ধারিত হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি যে একটি ফার্মেসির যদি একটা দোকান থাকে তার জন্য দীর্ঘকাল হচ্ছে 2 মাস, অর্থাৎ 2 মাস সময়ই সে কিন্তু তার ফার্মেসিটি নতুনভাবে ঢেলে সাজাতে পারবে। কিন্তু যদি কোনো আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কথা এখানে বিবেচনা করি তাহলে কিন্তু 2 মাস তার জন্য কোনো মতেই দীর্ঘকাল হবে না, এটি বরঞ্চ তার জন্য হবে স্বল্পকাল। কারণ এই স্বল্প মেয়াদে সে তার সব কিছুই পরিবর্তন করতে পারবে না, এজন্য তার হয়তো 1 বছর বা তার চেয়ে বেশি সময়টি দীর্ঘকাল বলে বিবেচিত হতে পারে। অর্থাৎ তাহলে বুঝতে পারছি আমরা যে এই স্বল্পকাল এবং দীর্ঘকাল বিষয়টি একটি আপেক্ষিক ব্যাপার। কিসের উপর ভিত্তি করে? যে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সময়ের ভিত্তিতেই আমরা এটি নির্ধারণ করে থাকি। এরপর আমরা যে টার্মটি সম্পর্কে জানছি সেটি হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বা সাম্য অবস্থা। এটি অবশ্য তোমরা বোধহয় আগেও একটু জেনেছো যে ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বা সাম্য অবস্থা বলতে এমন একটি অনড় অবস্থা বোঝায় যেখানে অর্থনীতির বিভিন্ন চলকসমূহ একটি স্থির অবস্থায় চলে আসে। অর্থাৎ অর্থনীতির বিভিন্ন চলকসমূহের একটি অনড় বা স্থির অবস্থাকে আমরা বলি ভারসাম্য অবস্থা। এই অবস্থায় দেখা যায় যে অর্থনীতির যে চলকগুলো আছে তারা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এমন একটা অবস্থায় আছে যখন এখান থেকে তারা আর স্থান পরিবর্তন করতে চায় না। যেমন আমরা বলতে পারি যে ভারসাম্য দাম নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন যে চলকগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে চাহিদা, যোগান এবং দাম।
এখানে আমরা জানি যে চাহিদা এবং যোগান যদি সমান হয় তাহলে আমাদের ভারসাম্য দাম নির্ধারিত হয়। আর এই অবস্থায় যদি একবার পৌঁছে যায় তাহলে দেখি যে এরপর আর দাম ওঠানামা করার কোনো প্রবণতা এখানে দেখা যাচ্ছে না। এটাকে আমরা বলছি যে ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য অবস্থা। যেমন এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি, যেখানে ভূমি অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আমরা দাম দেখিয়েছি। এখানে এটি একটি ডিমান্ড লাইন এবং কার্ভ, এবং এটি হচ্ছে সাপ্লাই কার্ভ। এই দুটো ই বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে এবং এই বিন্দু অনুযায়ী আমাদের দাম নির্ধারিত হয়েছে ও পি নট পরিমাণ। তাহলে এই যে ভারসাম্য বা ই বিন্দুতে এসে এখানে স্থির অবস্থায় দাঁড়ালো, এটাকে আমরা বলতে পারি যে একটি ভারসাম্য অবস্থা। এরপর আমরা জানছি এখানকার ফার্ম সম্পর্কে। ফার্ম হচ্ছে একই ব্যবস্থাপনায় বা মালিকানায় সমজাতীয় দ্রব্য বা সেবার একক প্রতিষ্ঠানকে বলে ফার্ম, যেখানে এক বা একাধিক প্ল্যান্ট থাকতে পারে। অর্থাৎ ফার্ম হচ্ছে একটি অর্থনৈতিক এজেন্ট যা উপকরণকে উৎপন্ন দ্রব্যে বা সেবায় পরিণত করে। অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্টই হচ্ছে ফার্ম। ফার্ম সাধারণত নির্ধারণ করে নেয় যে কি উৎপাদন করা যাবে বা কিভাবে উৎপাদন করা যাবে। এরপরে আমরা যেটি সম্পর্কে জানছি সেটি হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কি? বিভিন্ন ব্যবস্থাপনায় সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। এটি একটি উদাহরণ দিলে তোমরা খুব দ্রুত বুঝতে পারবে। আমাদের দেশে যে জুট মিলগুলো আছে, প্রত্যেকটি জুট মিলই হচ্ছে এক একটি ফার্ম। আর এই জুট মিলগুলো সবগুলোই জুট ইন্ডাস্ট্রির অধীনে আছে। অর্থাৎ তাহলে যে এই এক একটি জুট মিল ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়, কিন্তু একই ধরনের দ্রব্য বা পাটজাত দ্রব্য তারা তৈরি করে, এবং তারা সবাই একসাথে যখন হয় তখন সেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রি। তারা তখন জুট ইন্ডাস্ট্রির আন্ডারে এই কাজটি করে থাকে। এরপর আসি আমরা আমাদের সর্বশেষ প্রত্যয় সেটি হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশন পূর্ণ প্রতিযোগিতা বলতে এমন বাজার কাঠামো বোঝায় যেখানে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কতগুলো শব্দ আছে যেগুলো সম্পর্কে আমরা পারফেক্ট কম্পিটিশনের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারি। যেমন এখানে বলা হয়েছে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা, সমজাতীয় দ্রব্য, নির্দিষ্ট দাম এবং ক্রয় বিক্রয় করা। এই সবগুলো বৈশিষ্ট্যই যখন একসাথে উপস্থিত হবে তখনই আমরা সেটাকে বলবো পারফেক্ট কম্পিটিশন। বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকায় বলা হয় যে এখানে দ্রব্যের দামের উপরে ক্রেতা বা বিক্রেতা এককভাবে কোনো কেউই দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না। বাজারে যে নির্দিষ্ট দামটি থাকে সেই দামেই ক্রেতাকে দ্রব্য ক্রয় করতে হয় এবং বিক্রেতাকে বিক্রয় করতে হয়। এখানে আরও একটি জিনিস দেখো, লেখা আছে সমজাতীয় দ্রব্য। এই সমজাতীয় দ্রব্যটি হচ্ছে যে ক্রেতার নিকট প্রত্যেকটি দ্রব্যই মনে হবে একটি দ্রব্যের অপরটি বিকল্প, অর্থাৎ আকার, আকৃতি, গুণের দিক থেকে প্রত্যেকটি দ্রব্যই একই রকম হলে সেটাকে আমরা বলি সমজাতীয় দ্রব্য। তাহলে পারফেক্ট কম্পিটিশন হতে গেলে এই ধরনের জিনিসগুলোই সেই বাজারে থাকতে হবে। তো আসো এখন আমরা দেখি যে এই সংজ্ঞার প্রেক্ষিতেই আমাদের পারফেক্ট কম্পিটিশনের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমেই আমরা পারফেক্ট কম্পিটিশনের যে বৈশিষ্ট্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা, লার্জ নাম্বারস অফ বায়ার্স অ্যান্ড সেলার্স। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে পূর্ণ প্রতিযোগিতার বাজারে বা শিল্পে অসংখ্য উৎপাদন প্রতিষ্ঠান বা বিক্রেতা থাকে। একটি উৎপাদন প্রতিষ্ঠানের উৎপন্নের পরিমাণ এতই কম যে উৎপাদক দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না। অর্থাৎ উৎপাদন প্রতিষ্ঠানটি যদি দ্রব্যের উৎপাদন পরিমাণ হ্রাস বৃদ্ধি করে তাহলেও সে দ্রব্যের দামটাকে নিজের অনুকূলে নিয়ে আসতে পারে না, কিংবা যারা ক্রেতা থাকছে তাদের সংখ্যাও এত বেশি যে একজন ক্রেতা দ্রব্যের দাম বাজারে গিয়ে দামকে প্রভাবিত করতে পারে না। অর্থাৎ এখানে কারণ হচ্ছে যে এখানে একজন বিক্রেতা মোট যোগানের অতি সামান্য অংশের যেমন যোগান দেয়, তেমনি একটি ক্রেতা মোট বাজারের যে চাহিদার অংশ, মোট চাহিদা তার অতি সামান্য অংশই ক্রয় করে থাকে। এই ক্ষেত্রে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকায় আরও একটি সুবিধা হচ্ছে যে ক্রেতার কখনো বিক্রেতার অভাব হয় না, কিংবা বিক্রেতার কখনো ক্রেতার অভাব এই বাজারে দেখা যায় না। এরপরে দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সমজাতীয় দ্রব্য।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে দ্রব্যটি উৎপাদিত হয় সেটি হবে পরিপূর্ণ সমজাতীয়। এর মানেটা হচ্ছে যে এই দ্রব্যের আকার আকৃতি, আয়তন, ওজন, দাম, ব্যবহার সব কিছুই হবে একই রকম। এমনকি সেই দ্রব্যটি যদি লেবেল দেওয়া থাকে সেই লেবেলেরও কোনো পার্থক্য থাকে না। দ্রব্যের গুণগত কোনো পার্থক্য না থাকায় ক্রেতাদের কাছে দ্রব্যের প্রত্যেকটি এককই মনে হয় যে সমানভাবেই গ্রহণযোগ্য, এবং এই দ্রব্যগুলো সমজাতীয় বলেই দেখা যায় যে প্রত্যেকটি একক একই দামে এখানে বিক্রয় হয়। এরপরে আমরা যে বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অবাধে প্রবেশ এবং প্রস্থান অধিকার, ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ ফার্মস। অর্থাৎ এই বাজারে দেখা যায় যে যে কোনো ফার্ম অবাধে এখানে প্রবেশ করতেও পারে, আবার বের হয়েও যেতে পারে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে এই বৈশিষ্ট্যটি দীর্ঘকালের জন্যই প্রযোজ্য, স্বল্পকালের জন্য নয়। দেখা যায় যে যদি এই বাজারে অস্বাভাবিক মুনাফা হয় তখন কিছু ফার্ম শিল্পে প্রবেশ করে এবং তারপরে সেটি স্বাভাবিক মুনাফায় পরিণত হয়। আবার ক্ষতি হলে অদক্ষ ফার্মগুলো শিল্প পরিত্যাগ করে চলে যায় এবং যার ফলে দীর্ঘকালে দেখা যায় যে এরূপ বাজারে শুধুমাত্র স্বাভাবিক মুনাফাই অর্জিত হয়ে থাকে। এই বাজারে আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে যে পণ্যের একটি নির্দিষ্ট মূল্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা দেখতে পাই যে বাজারে চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে এখানে মূল্য নির্ধারিত হয়ে থাকে, যার ফলে এককভাবে কোনো ক্রেতা বা বিক্রেতা এখানে বাজার মূল্যকে প্রভাবিত করতে পারে না, এবং বাজারে সর্বত্রই যে একটি নির্দিষ্ট মূল্য আছে সেই নির্দিষ্ট মূল্যেই এই পণ্য সামগ্রীগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে। এরপর হচ্ছে পরিবহন ব্যয় শূন্য, অ্যাবসেন্ট অফ ট্রান্সপোর্ট কস্ট। দেখা যায় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পরিবহন খরচ শূন্য ধরা হয়। কারণ হচ্ছে যে পরিবহন ব্যয় যদি থাকে তাহলে দ্রব্য সমজাতীয় হলেও দ্রব্যমূল্যের পার্থক্য সৃষ্টি হতে পারে। এই জন্যই এই বাজারে দেখা যায় যে পরিবহন ব্যয় শূন্য ধরা হয়ে থাকে। এরপরে আসছে আমাদের উৎপাদনের উপকরণগুলো পূর্ণ গতিশীল। আমরা জানি যে আমাদের যে উৎপাদনের উপকরণগুলো আছে সেগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো এই উপকরণগুলো বলা হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পূর্ণমাত্রায় গতিশীল থাকে, অর্থাৎ যে কোনো উপকরণ যে কোনো স্থানে এবং যে কোনো শিল্পে নিয়োজিত থাকতে পারবে, এ ব্যাপারে কোনো বাধা নিষেধ এখানে থাকছে না। এরপরে হচ্ছে আমাদের যে সর্বশেষ ব্যাপারটি সেটি হচ্ছে বাজার সম্বন্ধে পূর্ণ ধারণা, পারফেক্ট নলেজ অফ মার্কেট। এখানে দেখা যাচ্ছে যে বাজারে যে ক্রেতা এবং বিক্রেতা থাকবে তারা উভয় পক্ষই এখানে পণ্যের মূল্য, যোগান, চাহিদা ইত্যাদি সম্পর্কে পূর্ণভাবে ওয়াকিফাল থাকবে। ফলে বিক্রেতা যেমন অতি দাম ধার্য করে বেশি মুনাফাও করতে পারবে না, ঠিক তেমনিভাবে ক্রেতাও যেহেতু বাজার সম্পর্কে সচেতন থাকবে, ক্রেতারও ঠকার কোনো সুযোগ থাকবে না। এছাড়া বাজার সম্পর্কে তারা সচেতন বলে বাজারে যদি কোনো ধরনের পরিবর্তনও সূচিত হয় তাহলেও ক্রেতা বিক্রেতা সেটা সহজেই জেনে যাবে। এগুলোই হচ্ছে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা এখন জেনে নিলাম। এরপরে আমরা জানব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম কিভাবে ভারসাম্য অর্জন করে, এবং এই জন্যই আমাদের যেগুলো জানতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যখন একটি ফার্ম ভারসাম্য অর্জন করতে যায় সেখানে ভারসাম্যের শর্তগুলো কি হয়। স্বল্পকাল বা দীর্ঘকাল যে সময়টি আমরা চিন্তা করি না কেন, সবসময় উৎপাদন প্রতিষ্ঠানের উদ্দেশ্য হয় সর্বাধিক মুনাফা অর্জন করা বা ভারসাম্য অবস্থায় থাকা, এবং আমরা জানি যে ভারসাম্য অবস্থাতেই সবচেয়ে বেশি মুনাফা অর্জিত হয়। স্বল্পকালে উৎপাদন প্রতিষ্ঠানে স্বাভাবিক মুনাফা, অতিরিক্ত মুনাফা এবং লোকসানেরও সম্মুখীন হতে পারে, কেননা শিল্পে নতুন প্রতিষ্ঠানের প্রবেশ এবং পুরানো প্রতিষ্ঠানের প্রস্থানে বাধা রয়েছে, এবং স্বল্প সময় বলেই এইরকম প্রবেশে এবং প্রস্থান নিয়ন্ত্রিত। এ অবস্থায় যদি কোনো ফার্ম ভারসাম্যে পৌঁছাতে চায় তবে তাকে কিছু শর্ত অনুসরণ করতে হয়। সেটির প্রথম শর্তটি বা প্রয়োজনীয় শর্তটি হচ্ছে আমাদের
ভারসাম্য বিন্দুতে এমসি ইকুয়াল টু এমআর হবে, অর্থাৎ এখানে প্রান্তিক ব্যয় ও প্রান্তিক আয় পরস্পর সমান হবে। এটি হচ্ছে আমাদের প্রয়োজনীয় শর্ত বা নেসেসারি কন্ডিশন। দ্বিতীয় শর্তটি হচ্ছে আমাদের পর্যাপ্ত শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন। সেখানে কি বলা হচ্ছে যে ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে যাবে। এটি হচ্ছে আমাদের ভারসাম্যের পর্যাপ্ত শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন। এখন আমরা যে এই যে ভারসাম্যের শর্ত দুটি দেখলাম, এখন আমরা একটু দেখি যে গাণিতিকভাবে এই ফার্মের ভারসাম্য শর্তগুলো আমরা কিভাবে পেতে পারি। মনে করি ফার্মের আয় অপেক্ষক আর ইজ দ্য ফাংশন অফ কিউ এবং ব্যয় অপেক্ষক হচ্ছে এটি দাম পি, ফার্মের মুনাফা পাই ইকুয়াল টু আর মাইনাস সি। এখন মুনাফা সর্বোচ্চকরণের শর্ত অনুযায়ী আমরা জানি যে প্রথম অন্তরকরণের মান 0 হয়। সেই 0 ধরে আমরা যদি এটিকে ডিফারেন্সিয়েশন করি, দেখা যায় যে ডি পাই বাই ডি কিউ ইকুয়াল টু ডি আর বাই ডি কিউ মাইনাস ডিসি বাই ডি কিউ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা যে আমাদের মুনাফা অপেক্ষকটি এখানে আছে তার প্রথম অন্তর্কলন করলাম এবং আমরা জানি যে প্রথম অন্তর্কলনের মুনাফা সর্বোচ্চকরণের যে শর্ত সেটা সমান সমান হয় 0 এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডি আর বাই ডি কিউ ইকুয়াল টু ডিসি বাই ডি কিউ হয়েছে এবং আমরা জানি যে ডি আর বাই ডি কিউ ইকুয়াল টু হচ্ছে এম আর এবং ডিসি বাই ডি কিউ ইকুয়াল টু হচ্ছে এমসি। তাহলে আমরা পাচ্ছি যে এম আর ইকুয়াল টু এমসি, অর্থাৎ আমরা গাণিতিকভাবে দেখতে পাচ্ছি যে আমাদের যে মুনাফা অপেক্ষকটি আছে সেটিকে প্রথম অন্তর্কলন করলে আমরা পাই এম আর ইকুয়াল টু এমসি, যেটি কিনা আমাদের ভারসাম্যের প্রথম শর্ত হিসাবে বিবেচিত ছিল। আমাদের ভারসাম্যের দ্বিতীয় শর্তটি পাওয়ার জন্য আমরা এই মুনাফা অপেক্ষকটিকে আমরা কি করব, দ্বিতীয় অন্তর্কলনের মান বের করব এবং সেটির মান হতে হবে আমাদের ঋণাত্মক। পর্যাপ্ত শর্তের জন্য আমাদের মুনাফা অপেক্ষকের দ্বিতীয় অন্তর্কলনের মান বের করব এবং সেই মানটি ঋণাত্মক কিনা সেটি আমরা এখন দেখব। অর্থাৎ আমাদের সেকেন্ড ডেরিভেটিভ অফ পাই উইথ রেসপেক্ট টু কিউ ইজ লেস দেন 0 হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই অপেক্ষকটির দ্বিতীয় অন্তর্কলন বের করি তাহলে দেখতে পাচ্ছি যে এই মানটি হচ্ছে আমাদের 0 অপেক্ষা কম। অর্থাৎ আমরা আমাদের মুনাফা অপেক্ষকের যেটি ছিল প্রথম অন্তর্কলন করেছিলাম, এটির এখন দ্বিতীয় অন্তর্কলন করলাম এবং দেখতে পাচ্ছি এটার শর্ত অনুযায়ী, অর্থাৎ পর্যাপ্ত মুনাফা অপেক্ষকের দ্বিতীয় অন্তর্কলনের মান সর্বোচ্চ হওয়ার জন্য এটি অবশ্যই ঋণাত্মক হতে হবে। সেই শর্ত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই অপেক্ষকে second derivative of r with respect to q is less than second derivative of c with respect to x। অর্থাৎ এর থেকে আমরা পাচ্ছি যে আমাদের mr রেখার ঢাল is less than mc রেখার ঢাল। সুতরাং আমাদের, অর্থাৎ আমরা যে কথাটি বলেছিলাম যে mc রেখাকে mr রেখা নিজ দিক থেকে ছেদ করে উপরে উঠবে, সেটিও এখানে আমরা গাণিতিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এরপরে আসো আমরা দেখি যে ফার্ম স্বল্পকালে ভারসাম্য অবস্থায় থেকে যখন ভারসাম্য অর্জন করতে যাবে তখন কি কি অবস্থার সম্মুখীন হতে পারে। একটি ফার্ম যখন স্বল্পকালে ভারসাম্য অবস্থায় উপনীত হতে যেতে পারে তখন সে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে। অর্থাৎ অতিরিক্ত মুনাফা যখন সে অর্জন করবে তখন শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ কার্ভ ইকুয়াল টু এভারেজ রেভিনিউ ইজ গ্রেটার দেন শর্ট রান এভারেজ কস্ট কার্ভ হবে। যদি এই কন্ডিশনটা বিদ্যমান থাকে তাহলে স্বল্পকালে একটি ফার্ম অতিরিক্ত মুনাফা অর্জন করতে সক্ষম হয়। দ্বিতীয়টি হচ্ছে যে স্বল্পকালে একটি ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। স্বাভাবিক মুনাফা অর্জন করার জন্য সেখানে কী হবে, এসএমসি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এআর ইকুয়াল টু এসসিসি হবে। এবং স্বল্পকালে একটি ফার্ম কিন্তু লোকসানের সম্মুখীনও হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ কার্ভ ইকুয়াল টু এভারেজ রেভিনিউ কার্ভ ইজ লেস দেন শর্ট রান এভারেজ কস্ট কার্ভ হবে। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা একটি ফার্ম স্বল্পকালে অতিরিক্ত মুনাফা, স্বাভাবিক মুনাফা কিংবা
লোকসানেরও সম্মুখীন হতে পারে। কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে স্বল্পকালে আসলে কোনো ফার্ম এখানে নতুন করে প্রবেশও করতে পারে না বা প্রস্থানও করতে পারে না। এজন্যই আমরা এই 3 ধরনের অবস্থার সম্মুখীন হয়ে থাকি। পুনঃপ্রতিযোগিতায় একটি ফার্ম দাম গ্রহীতা হিসেবে আচরণ করে থাকে, অর্থাৎ সে বাজারে যে প্রচলিত দাম আছে সেটি মেনে নেয় এবং অসংখ্য বিক্রেতার মধ্যে একটি ফার্মের দ্রব্যের জন্য ওই দামে চাহিদা স্থিতিস্থাপকতাটি অসীম হয়ে যায়। তাই ফার্মের যে চাহিদা রেখা বা গড় আয় রেখা, যেটাকে আমরা এআর বলছি, সেই রেখাটি হয় ভূমি অক্ষের সমান্তরাল। আর গড় আয় স্থির থাকে বলে প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ যেটি আছে সেটি হয় তার সমান। তাই পারফেক্ট কম্পিটিশনে আমরা দেখতে পাই যে এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ রেখা একই হয়। আবার অন্যদিকে ফার্মের যে স্বল্পকালীন গড় খরচ রেখা এসসিসি এবং প্রান্তিক খরচ রেখা এসএমসি আমরা পাই, সেই দুইটি হয় ইউ আকৃতির। এই অবস্থার পরিপ্রেক্ষিতে চলো এখন আমরা ফার্মের ভারসাম্য অবস্থাগুলো দেখি। এখানে আমি তোমাদের একই চিত্রে 3 ধরনের ফার্মের ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করেছি। অর্থাৎ যে কথাগুলো আমরা বললাম, অতিরিক্ত মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং লোকসান, এই 3টি আমরা একই চিত্র উপস্থাপন করেছি যাতে তোমাদের বোঝার জন্য এটি একটু সুবিধাজনক হয়। আমরা এখানে 3টি চিত্রেই ভূমি অক্ষে আমরা দেখিয়েছি উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখিয়েছি দাম এবং ব্যয়। 3টি চিত্রের মধ্যে চলো আমরা তাহলে প্রথম দেখি। এই যে চিত্রটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমাদের এআর ইকুয়াল টু এমআর রেখাটি আছে, সেই রেখাটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল একটি রেখা এবং এসএমসি ও এসএসসি রেখা দুটো হচ্ছে আমাদের ইউ আকৃতির দুটো রেখা। এখন আমরা জানি যে ভারসাম্যের শর্ত অনুযায়ী আমাদের বলা হয়েছিল যে ভারসাম্য বিন্দুতে এমসি ইকুয়াল টু এমআর হবে এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে যাবে। এখানে প্রথম চিত্রে যদি আমরা দেখি যে এই যে ই বিন্দুটি আছে, এই ই বিন্দুতে আমাদের ভারসাম্যের দুটো শর্তই পালিত হয়েছে। অর্থাৎ এখানে এমসি ইকুয়াল টু এমআর হয়েছে এবং এখানে এমআর রেখাকে এসএমসি রেখা নিচ দিক থেকে ছেদ করে উপরে চলে গিয়েছে। অর্থাৎ এখানে ভারসাম্যের শর্তটি একদম পুরোপুরিভাবে আমাদের পালিত হয়েছে এবং এই ভারসাম্যের শর্ত অনুযায়ী ভারসাম্য পালিত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ই বিন্দু অনুযায়ী আমাদের দাম নির্ধারিত হয়েছে ও পি পরিমাণ এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে দ্রব্যের পরিমাণ হচ্ছে ও কিউ পরিমাণ। এই যে এখানে আমাদের ভারসাম্য বিন্দু অনুযায়ী আমরা দাম এবং আমাদের দ্রব্যের পরিমাণ পেয়ে গেলাম। এখন আমরা দেখি যে এখানে আমাদের মুনাফা হয়েছে, ক্ষতি হয়েছে না কি অবস্থায় আমরা আছি। এখানে আরেকটি জিনিস তোমাদের মনে রাখতে হবে যে এই যে আমরা এসএসি রেখাটি দেখতে পাচ্ছি, এই এসইসি রেখার স্থান পরিবর্তনের কারণেই কিন্তু আমরা অতিরিক্ত মুনাফা কিংবা স্বাভাবিক মুনাফা কিংবা লোকসান এই জিনিসটি হিসাব করে বের করে নিয়ে আসতে পারি। আমরা এখন যদি দেখি যে ওই যে আমাদের ও কিউ উৎপাদন স্তর, এই উৎপাদন স্তরে গড় আয় এ আর হচ্ছে আমাদের ই কিউ পরিমাণ এবং এই ও কিউ স্তরে আমাদের গড় খরচ হচ্ছে বি কিউ পরিমাণ। তাহলে আমাদের একক প্রতি যদি বলি, আমাদের একক প্রতি গড় আয় হচ্ছে ই কিউ এবং একক প্রতি গড় খরচ হচ্ছে বি কিউ পরিমাণ। তাহলে আমাদের এখানে টোটাল রেভিনিউ যদি আমি খুঁজে বের করি তাহলে দেখতে পাবো টোটাল রেভিনিউ হচ্ছে ও কিউ ই পি পরিমাণ এবং টোটাল কস্ট হচ্ছে ও কিউ বি এ পরিমাণ। তাহলে আমাদের এখানে মুনাফা বা পাই কতটুকু হচ্ছে, তাহলে ও কিউ ই পি থেকে আমি যদি ও কিউ বি এ বাদ দিই তাহলে আমার যে অংশটুকু থাকছে অর্থাৎ এ বি ই পি, এই যে অংশটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি এটুকুই হচ্ছে আমাদের অতিরিক্ত মুনাফা। অর্থাৎ এখানে আমাদের রেভিনিউ কার্ভ কস্ট কার্ভের উপরে অবস্থান করছে এবং তারই প্রেক্ষিতে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এই যে আমার অংশটুকু আছে এখানে এ বি ই পি, এটুকুই হচ্ছে আমাদের অতিরিক্ত মুনাফা। এখন চলে আসি আমাদের পরের চিত্রে। এই চিত্রেও ঠিক আগের মতোই আমরা ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লক্ষ্য অক্ষে দাম ব্যয় দেখিয়েছি। এখানে আমাদের AR1 MR1 রেখাটি অর্থাৎ এভারেজ রেভিনিউ ও মার্জিনাল রেভিনিউ রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল রয়েছে। এখানে আমাদের এসএমসি রেখাটি আমাদের এমআর রেখাকে E1 বিন্দুতে ছেদ করে উপরের দিকে চলে গিয়েছে। অর্থাৎ এখানে আমাদের E1 বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে
এবং E1 বিন্দুর ভারসাম্য অনুযায়ী আমাদের দ্রব্যের দাম হচ্ছে OP1 এবং আমাদের দ্রব্যের পরিমাণ হচ্ছে OQ1 পরিমাণ। এবং এই E1 বিন্দুর ভারসাম্য অনুযায়ী আমাদের এভারেজ রেভিনিউ হচ্ছে Q1 E1 পরিমাণ, এবং এভারেজ কস্টও যদি আমরা দেখি সেটাও দেখব এখানে আমরা Q1 E1 পরিমাণ। তাহলে আমাদের এখানে টোটাল রেভিনিউ দাঁড়াচ্ছে ও Q1 E1 P1 এবং টোটাল কস্ট দাঁড়াচ্ছে ও Q1 E1 P1। তাহলে আমাদের যদি পাই বা মুনাফা বের করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে এখানে শূন্য মুনাফা দেখা যায় এবং সেটাকে আমরা বলি স্বাভাবিক মুনাফা। অর্থাৎ এই চিত্রে আমরা স্বাভাবিক মুনাফা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের AR1 MR1 রেখাটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল এবং SSC রেখাটি ঠিক এটির সঙ্গে মিশে অবস্থান করছে। এরপরে আসি আমরা আমাদের তৃতীয় চিত্রে। এই চিত্রে আমাদের ভূমি অক্ষে আমরা দেখিয়েছি উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখিয়েছি দাম এবং ব্যয়। এখানে আমাদের যে AR2 MR2 রেখাটি আছে সেই রেখাটিকে আমাদের SMC রেখা E2 বিন্দুতে ছেদ করে উপর দিকে চলে গিয়েছে। অর্থাৎ এই E2 বিন্দুতে আমাদের ভারসাম্যের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত দুটি শর্তই পালিত হয়েছে। আমাদের প্রয়োজনীয় শর্তটি ছিল MC = MR এবং পর্যাপ্ত শর্তটি ছিল যে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে চলে যাবে। তো সেই অনুযায়ী আমাদের E2 বিন্দু হচ্ছে কাম্য ভারসাম্য বিন্দু, এবং এই E2 বিন্দু অনুযায়ী আমাদের দ্রব্যের দাম হচ্ছে OP2 পরিমাণ এবং দ্রব্যের পরিমাণ হচ্ছে OQ2 পরিমাণ। এখন এখানে দেখি যে আমাদের E2 বিন্দু অনুযায়ী আমাদের এভারেজ কস্ট কত হলো। এখানে দেখতে পাচ্ছি আমাদের এভারেজ কস্ট Q2 B2 পরিমাণ আর এভারেজ রেভিনিউ হচ্ছে Q2 E2 পরিমাণ। তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল কস্ট কত দাঁড়াচ্ছে? টোটাল কস্ট দাঁড়াচ্ছে OQ2 B2 A2 পরিমাণ, আর টোটাল রেভিনিউ দাঁড়াচ্ছে OQ2 E2 P2 পরিমাণ। তাহলে এখানে যদি আমরা পাই বের করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে ফার্মের মোট খরচ OQ2 B2 A2 মাইনাস OQ2 E2 P2। এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের যে অংশটি থেকে যাচ্ছে সেটি হচ্ছে P2 E2 B2 এবং A2। এই যে অংশটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে একজন এখানে ফার্মের আছে যে ফার্মটি আছে তার লোকসানের পরিমাণ। অর্থাৎ এখানে তার খরচ বেশি হয়েছে কিন্তু তার রেভিনিউ বা আয় হয়েছে কম, সেজন্যই তাকে মোট এইটুক লোকসান বহন করতে হয়েছে। অর্থাৎ P2 E2 B2 A2 পরিমাণ লোকসান তাকে বহন করতে হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট রানে একটি ফার্ম পারফেক্ট কম্পিটিশনে তিনটি অবস্থার সম্মুখীন হতে পারে। অর্থাৎ সে এখানে অতিরিক্ত মুনাফাও করতে পারে কিংবা স্বাভাবিক মুনাফাও করতে পারে, এমনকি সে লোকসানের সম্মুখীনও হতে পারে। শর্ট রানে এই তিনটি ধরনের অবস্থায় একজন উৎপাদনকারী বা ফার্ম ভারসাম্যে পৌঁছে থাকে। তাহলে এই গেল আমাদের শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। এখন তোমাদের রয়ে গিয়েছে আরেকটি জিনিস, সেটি হচ্ছে শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ অ্যান ইন্ডাস্ট্রি আন্ডার পারফেক্ট কম্পিটিশন। এখন আমরা দেখব শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ অ্যান ইন্ডাস্ট্রি আন্ডার পারফেক্ট কম্পিটিশন। শিল্প হচ্ছে আসলে আমরা প্রথমেই বলেছিলাম যে কতগুলো ফার্মের সমষ্টি। যেহেতু শিল্পে অন্তর্ভুক্ত ফার্মগুলো শিল্পেরই অংশ, তাই ফার্মগুলোর ভারসাম্য লাভ করলে একই সাথে শিল্পও ভারসাম্যে উপনীত হয়ে যায়। স্বল্পমেয়াদে শিল্পের অন্তর্ভুক্ত ফার্মসমূহের পক্ষে আমরা জেনেছি যে শিল্প ত্যাগ করাও সম্ভব হয় না, আবার এই সময় নতুন কোনো ফার্মের পক্ষে শিল্পে প্রবেশ করতেও পারে না। যখন স্বল্পমেয়াদে ফার্মগুলো ভারসাম্যে উপনীত হয়, আমরা তখন একটু আগেই দেখেছি যে ফার্মগুলো আসলে তিনটি অবস্থা পরিলক্ষিত হয়। যেহেতু স্বল্পকালে কোনো ফার্ম উৎপাদন যদি নাও করে তাহলেও তাকে স্থির ব্যয় বহন করতে হয়, তাই দেখা যায় যে এখানে এভারেজ কস্ট কার্ভ ইজ গ্রেটার দেন প্রাইস ইজ গ্রেটার দেন এভারেজ ভেরিয়েবল কস্ট হলেও এই শর্তাধীনেও কিছু ফার্ম লোকসান দিয়ে হলেও উৎপাদন কাজ পরিচালনা করে, কারণ এক্ষেত্রে তার লোকসান ন্যূনতম করতে সে সক্ষম হয়। আবার কিছু ফার্মের বেলায় আমরা দেখলাম যে প্রাইস ইকুয়াল টু এভারেজ কস্ট হয়, কারণ সেখানে সেই ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। আবার কিছু ফার্মের বেলায় এরকমও দেখলাম যে সেখানে প্রাইস ইজ গ্রেটার দেন এভারেজ কস্ট হয়, সেক্ষেত্রে ফার্মগুলো
অস্বাভাবিক মুনাফা অর্জন করে। সুতরাং স্বল্পমেয়াদে শিল্পের ভারসাম্য বিশ্লেষণ করতে গিয়ে আমি বলতে পারি যে এখানে শিল্পে অন্তর্ভুক্ত যে ফার্মগুলো আছে তার সংখ্যা থাকবে অপরিবর্তিত, এবং কোনো ফার্মের ক্ষেত্রে আমাদের যেটি হবে যে কোনো ফার্মের ক্ষেত্রে আমরা দেখব এখানে এভারেজ কস্ট ইজ গ্রেটার দেন পি ইজ গ্রেটার দেন এভারেজ ভেরিয়েবল কস্ট। আবার কোনো ফার্মের ক্ষেত্রে আমরা দেখব যে প্রাইস ইজ ইকুয়াল টু এসি, এবং কোনো ফার্মের ক্ষেত্রে আবার আমরা দেখব প্রাইস ইজ গ্রেটার দেন এসি হয়। তাহলে এই শর্তগুলো যদি পালিত হয় তাহলে কোনো শিল্পের যে মোট যোগান সেটা হবে বিভিন্ন ফার্মের যোগানের সমষ্টি। আর বাজার চাহিদা যদি প্রাপ্ত অবস্থায় যদি আমরা পেয়ে যাই তাহলে শিল্পের ভারসাম্য তখন প্রতিষ্ঠিত হবে যখন বাজার চাহিদা এবং বাজার যোগান এই দুটি পরস্পর সমান হবে। অর্থাৎ বাজার চাহিদা এবং বাজার যোগান সমান হলে আমরা বুঝতে পারবো যে সেখানে শিল্পের ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমরা এটি একটি চিত্রের মাধ্যমে দেখতে পারি। এখানে আমরা চারটি চিত্র দেখতে পাচ্ছি, এ, বি, সি এবং ডি। এখানে এই প্রথমটি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে ফার্ম এ, ফার্ম বি এবং ফার্ম সি। এখানে প্রত্যেকটি চিত্রে ভূমি অক্ষে আমরা দেখিয়েছি হচ্ছে কিউ বা উৎপাদনের পরিমাণ, আর আমাদের লম্ব অক্ষে রয়ে গিয়েছে প্রাইস, কস্ট, রেভিনিউ, এবং এই প্রথম যেটি ইন্ডাস্ট্রি সেখানে রয়ে গিয়েছে আমাদের প্রাইস। এখানে আমরা দেখি যে চিত্রের এ, বি এবং সি এই তিনটি ফার্ম যথাক্রমে অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং ক্ষতির সম্মুখীন হয়ে তারা ভারসাম্য লাভ করেছে। এখন এই তিনটি ফার্মের পৃথক পৃথক চাহিদার যে সমষ্টি সেটি হচ্ছে আমাদের বাজার চাহিদা রেখা, যা কিনা আমরা এই চিত্রের ডি চাহিদা রেখা দ্বারা এখানে নির্দেশ করেছি বা দেখিয়েছি। আবার এই তিনটি ফার্মের পৃথক পৃথক যোগানের সমষ্টি হচ্ছে আমাদের বাজার যোগান, যা কিনা আমরা আমাদের এই এ চিত্রে এস যোগান রেখা দ্বারা দেখিয়েছি। এখন আমাদের এই ডি চাহিদা রেখা এবং এস যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এই ই বিন্দুই হচ্ছে আমাদের শিল্পের চাহিদা এবং ই বিন্দুই হচ্ছে আমাদের শিল্পের ভারসাম্য বিন্দু, যেখানে কিনা আমাদের চাহিদা এবং যোগান এই দুটি পরস্পর সমান হয়েছে। এবং এজন্য আমরা বলতে পারি ই হচ্ছে শিল্পের স্বল্পকালীন ভারসাম্য বিন্দু, যেখানে কিনা আমাদের ভারসাম্য দাম হচ্ছে ওপি এবং ভারসাম্য পরিমাণ হলো আমাদের ও এক্স। তো ছাত্ররা, আমরা এখানে দেখলাম হচ্ছে শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ অ্যান ইন্ডাস্ট্রি আন্ডার পারফেক্ট কম্পিটিশন, যেখানে আমরা দেখলাম যে বাজারে যে ফার্মগুলো আছে তাদের সমষ্টি দ্বারাই আমরা শিল্পের আসলে চাহিদা এবং যোগান নির্ণয় করি, এবং তা দ্বারাই আমরা শিল্পের ভারসাম্যটি নির্ধারিত করতে সক্ষম হই। আমরা তখন দেখলাম যে তাহলে স্বল্পকালে একটি শিল্প কিভাবে ভারসাম্য অর্জন করে, এবং সেখানে দেখলাম যে চাহিদা এবং যোগানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলেই শিল্পের ভারসাম্যটি অর্জন হয়। আজকের ক্লাসে আমরা জেনেছি শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি আন্ডার পারফেক্ট কম্পিটিশন। সেটি পড়তে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ধারণাগুলো সম্পর্কে জেনেছি। তারপরে আমরা ভারসাম্য দেখেছি, প্রথমে দেখেছি ফার্মের এবং পরবর্তীতে দেখেছি শিল্পের। এবং ফার্মের ভারসাম্য যখন আমরা দেখলাম যে স্বল্পকালে ফার্ম লোকসান করতে পারে, স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে কিংবা অস্বাভাবিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়। এবং সর্বশেষ আমরা দেখেছি শিল্পের ভারসাম্য। আজ তাহলে এ পর্যন্তই। তোমরা যারা আমার ক্লাসটি এতক্ষণ দেখেছো তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।